এই তিনটে জিনিস আপনারা অক্ষরে অক্ষরে মেলাতে থাকুন। অনেকেই আমাদের কাছে প্ল্যান বানাতে এসে দু তিনটে জিনিস বলছে এবং যার ফলে দেখছি যে এদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে বাপ দাদার ভিটে, দাদুর ভিটে। আমাদের ভিটেটা সব থেকে উঁচু, দেখা যাচ্ছে একটা 40 ফুট বাই 50 ফুটের একটা ভিটা, মানে একটা জায়গা, সেটা নাকি আশেপাশের যে জায়গা তার থেকে 3 ফুট উঁচুতে রয়েছে কি 4 ফুট উঁচুতে রয়েছে। এবং সে আমাকে এই কথাটা বলছে যে আমি আমার জন্ম থেকে দেখে আসছি, বা আমার বাবাও বলেছে দাদুর আমল থেকে দেখে আসছি, কিন্তু আশেপাশে বড় পুকুর আছে। এটা থেকে কি প্রমাণ হয় জানেন? কোনো না কোনো সময়ে আপনার বা আপনার পূর্বপুরুষরা, আপনার বা আপনার জ্ঞাতির পূর্বপুরুষরা ওই পুকুরগুলো যখন কেটেছিল সেখান থেকে মাটি ফেলেই কিন্তু এই জায়গাটা উঁচু করেছিল। এটা প্রকৃতিগতভাবে উঁচু নয়। তাই এই জায়গায় যখন আপনি বাড়ি শুরু করছেন, আপনার আশেপাশের মিস্ত্রিরা আপনাকে নাই বলতে পারে, কারণ সেটা তাদের ব্যবসার একটা জায়গা। বেশি খুঁড়লে তাদের সেই রেট আপনি হয়তো দেবেন না। সেই জায়গা থেকে তারা বলছে যে 4 ফুট খুঁড়ে তারা 2 তলার ভিত দিয়ে বাড়ি করে দিচ্ছে। কিন্তু ভেবে দেখুন, আপনার ভিটেটার এন্ড 5 ফুট দূরেই পাশের জমিটা নিচু। এরকম কার কার আছে? আগে হাত তুলুন তো। আপনাদের আছে না? তাহলে একটা কথা বলুন, এই রকম কন্ডিশানে দাঁড়িয়ে আপনি কি 4 ফুট মাটি কাটলেই সেফ জোনে থাকবেন? অসম্ভব ব্যাপার। কারণ যদি ধরে নিই আপনার মাটিটা 3 ফুট উঁচু, কে বলেছে যে 300 বছর ধরে মাটিটা পড়ে আছে বলেই মাটিটা বসে রয়েছে? নর্মাল বৃষ্টির ওয়েদারে ওই কম্প্যাকশন হয় না। যেটা আমরা রেলের লাইন পাতার সময় যখন 10 ইঞ্চি লেয়ারে লেয়ারে মাটি ফেলে রোলার চালিয়ে চালিয়ে কম্প্যাক্ট করি, সেই রকম কম্প্যাকশন কিন্তু ন্যাচারালি হয় না 50-60 বছর 100 বছরে। তখনও কিন্তু বাড়ি সেটেল করার বসার একটা ভয় থেকে থাকে। তাই এমতো অবস্থায় মাটি কতটা খুঁড়তে হবে সেটা নির্ভর করছে, আপনি যদি 3 ফুট মাটি ফেলেও থাকেন, কিন্তু আপনার পাশের জমিটা যেহেতু 3 ফুট নিচু, পাশের জমিটাকেই ন্যাচারাল গ্রাউন্ড লেভেল ধরে তার নিচে যদি 3-4 ফুট ঢুকতেন, তাহলে টোটাল আপনাকে 4 আর এইটার ফেলা মাটির 7 ফুট খুঁড়তে হবে। তখন আর নাকে কাঁদলে হবে না। মিস্ত্রিরা বলে এত কেন খুঁড়বো? মিস্ত্রিকে টাকা দিয়েও এক্সট্রা টাকা খোঁড়ার জন্য যেটা লাগবে খোঁড়াতে হবে। অতিরিক্ত গর্ত হয়ে গেলে অনেক সময় মাটির ধারণ ক্ষমতা কমে যায়, মাটি উল্টে পড়ে যেতে পারে। সেই জায়গাতে প্রপার শাটারিং এলিমেন্ট ইউজ করে, হ্যাঁ, শোরিং প্লেট ইউজ করে আপনাদেরকে কিন্তু গার্ড দিয়ে সেফটির সাথে কাজ করতে হবে। এটা কিন্তু আপনারা জানেন না। এবং এই একই ঘটনা ঘটছে, এটা নয় একটা কেস বললাম যেখানে দেখা যাচ্ছে যে প্লটটা উঁচু, হ্যাঁ, কিন্তু এমন একটা ঘটনা ম্যাক্সিমাম জায়গাতেই পুকুরের পাশে 5 ফুট 6 ফুট দূরত্বে বাড়ি করা উচিতই নয়। সেখানে আপনারা বাড়ি করছেন, জায়গার অভাব, বাবা দাদুর দেয়া জায়গা, এক্সট্রা জায়গাও নেই, ঠিক আছে, কিন্তু একবার ভেবে দেখুন, একটা 10 ফুট 12 ফুটের গভীর পুকুর হলে তো কোনো কথাই নেই, পাইল ফাউন্ডেশন করতেই হবে। কিন্তু এটা নর্মাল 5-6 ফুট 7 ফুট, যে কোনো সব থেকে কমা পুকুর হলেও 5-6 ফুট গভীরতা হয়। সেই 5-6 ফুট গভীরতায় পাশেই যদি 5 ফুট দূরে বিল্ডিং বানাতে হয়, আর আপনার যদি বিল্ডিংয়ের যে ফাউন্ডেশনের ডেপথ 4-5 ফুটের বেশি আপনি নিচে নিয়ে যেতে চাইছেন না, মানে ধরুন আপনার বিল্ডিংয়ের পাশে থাকা পুকুরটা 8 ফুট গভীর, আর আপনি তার পাশেই 4 ফুটের বেশি গর্ত খুঁড়বেন না কারণ আপনার বাজেট কম আছে, তাহলে সবার আগে আপনাকে গার্ডওয়ালটা দিয়ে নিতে হবে পুকুরের পাড়ে, যাতে ওই গার্ডওয়ালটা দেয়া থাকলে ওই মাটিটাকে ধারণ করতে পারে, মাটিটাকে আটকে রাখতে পারে। তাহলে কি হবে, ওই মাটিটা যদি সময়ের সাথে সাথে হড়কে না যায়, সরে না যায়, পালিয়ে না যায়, তাহলে মেন যে বিল্ডিংটা সেটা আপনি 4 ফুট খুললেও সেটা কিন্তু ওদিকে বসে যাওয়ার বা হেলে পড়ার ভয় থাকে না। এই দুটো জিনিস মাথায় ভাবুন। তাহলে যে লোকগুলো 4 ফুটই খুঁড়ছেন, অনেকেই বলবেন আপনি ইঞ্জিনিয়ার হয়ে কেন তাদেরকে পাইল করার রেকমেন্ডেশন দিচ্ছেন না? দেবো, ভিডিওর শেষে সেটাও বলবো। কিন্তু যারা করছে না তাদের জন্য বেস্ট অপশান হবে গার্ডওয়াল দিয়ে আগে মাটির ধারণ ক্ষমতাটা বাড়াও, মাটিকে আটকে রাখো। মাটি যদি পালিয়ে না যায় তাহলে বিল্ডিংও হড়কাবে না, উল্টাবে না। তাই পুকুরের পাড়ে বাড়ি করতে গেলে আগে গার্ডওয়াল বানাও, তারপর বেশ করে বিল্ডিং নির্মাণ করো। আর সবথেকে বেস্ট হচ্ছে, তুমি যদি জানো যে পুকুরের পাড়, তুমি যদি মনে করো যে 3 তলা হতে পারে আগামী দিনে, তাহলে পাইল করো। একটা কলমের নিচে মিনিমাম 30 ফুট করে পাইল দুটো করে দিতে হবে। আর সেই পাইল থাকলে কি হবে, সেটার পাইলের উপর পাইল ক্যাপ থাকবে, তার উপর কলাম ফাউন্ডেশন থাকবে, বাড়ি কিন্তু হেলে পড়বে না। এই জিনিসটা কিন্তু সবথেকে বড় ব্যাপার। সবার পক্ষে ওই পাইল করা সম্ভব নয় দাদা, এই কথাটা অনেকে বলবে। তাদের জন্য কিছু ঘরোয়া টিপস আমি দিতে পারি। আমরা দেখেছি অনেক কুয়া পায়খানা তৈরি করার সময়, কুয়া খোঁড়ে না অনেকে, শোকপিট বানানোর সময় 10 ফুট 12 ফুট, অনেক লেবার মিস্ত্রিরা আছে যারা ওইগুলো করে থাকেন। তাদের একটা যেটা ব্যাপার দেখা যায় কি, 12-14 ফুট গর্ত খুঁড়ে রিংগুলো যেগুলো থাকে মাটির বা সিমেন্টের, সেগুলো বসিয়ে দিয়ে কুয়া বানিয়ে দেয়, শোকপিট বানিয়ে দেয়।
এখন যেখানে মনে হচ্ছে যে আমার পুকুরটার গভীরতা 8 ফুট রয়েছে, আমি 4 ফুট স্ট্যান্ডার্ড মাটি খুঁড়বো, তার বেশি খুঁড়তে পারবো না, তাহলে ওই 4 ফুট স্ট্যান্ডার্ড মাটিটা খোঁড়ার যে ধরুন আপনার একটা বেস 5 ফুট বাই 5 ফুট, এটা আপনি 4 ফুট গভীরতা পর্যন্ত খুঁড়তে পারছেন। কিন্তু কুয়া কাটার মিস্ত্রিদেরকে দিয়ে যদি আপনারা আরও 10 ফুট ডিপ করে তার ভিতরে যদি কুয়ার রিং বসিয়ে সেখানটা যদি বালি দিয়ে পুরো টোটাল স্যান্ড ফিলিং করেন, এটাকে এক ধরনের স্যান্ড পাইলিংয়ের সাথে তুলনা করা যেতে পারে। যেহেতু দুতলাই বাড়ি হবে, খুব বেশি লোড নেই, তার জন্য কিন্তু এটা কম পয়সায় পুষ্টিকর খাবার হয়ে যেতে পারে। তার মানে ধরে নিন আপনার 10টা কলমের নিচে 10টা কুয়ো, কিংবা পুকুরের ধারে 4টে কলমের নিচে 4টে কুয়ো। তাহলে কি হবে, যে কুয়াটা অনেকটা নিচে থেকে উঠেছে এবং তার ভিতরে সলিড স্যান্ড ওয়াটার দিয়ে কনসলিডেট করে কম্প্যাক্ট করে বসানো রয়েছে, তার উপরে সোলিং করে পিসিসি করে রড বেঁধে যখন ফাউন্ডেশন বসিয়ে, এটা একটা স্যান্ড পাইলিংয়ের মতো ভাবা যেতে পারে। এরকম স্যান্ড পাইলিং অনেক বড় বড় নদীতে ছোট ছোট ব্রিজের ক্ষেত্রেও করা হয়ে থাকে, বড় বড় লোহার পাইপের ভিতরে স্যান্ড ফিলিং করে বা কংক্রিট ফিলিং করে করা হয়ে থাকে। এই একটা পরিপূরক অপশান বলা যেতে পারে, যে লোহার খাঁচা দিয়ে পাইল ভরানোর তুলনায় কম পয়সায় হয়ে যেতে পারে। কিন্তু একটা কথা আমি বারবার দেখছি বিভিন্ন জায়গাতেই, ওই পাশে নিচু জায়গা, তোমারটা উঁচু জায়গা, তুমি বলছো এর আগে বাড়ি ছিল তো কি হয়েছে, তোমার যে নতুন বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা সেটা নিচে নিয়ে যেতেই হবে। এবার একটা কথা এখানে বলে শেষ করবো, এই বর্ষাকালে অনেক বাড়ি আমি দেখছি যে বাড়িগুলো 4-5টা নিচু থাকার কারণে জল জমে থাকছে, এবং যেখানেকার মানে ওয়াটার লেভেল হাই, ওয়াটার টেবিল হাই, জলস্তর উঁচু মাটির মধ্যে, সেখানে প্রত্যেকটা বাড়িরই ভিত কিন্তু বর্ষাকালে ভিজেই থাকছে। কিন্তু তার থেকেও বড় ব্যাপার, এই যে ভিজে থাকাটা, এর ফলে কিন্তু বিল্ডিংয়ের স্টেবিলিটি কম হয়। এবার একটা জিনিস ভাবতে হবে, যেসব জায়গা যেসব জায়গায় বর্ষাকাল এলেই 3-4 মাস ধরে বৃষ্টির জল জমে পুকুরের মতো ডুবে থাকতে পারে, সেই সব জায়গায় কিন্তু একটু ডিপ 6-7 ফুট মাটিটাকে খুঁড়ে ফাউন্ডেশন করুন। ওই 3-4 ফুটের কলম দিয়ে করবেন না, কারণ ওই বিল্ডিংগুলোতেই বেশি ফাটল সৃষ্টি হয়। তো উল্টে পড়ে যায় না, কিন্তু ফাটল বেশি সৃষ্টি হয়, কারণ ওই জায়গার মাটিটা নরম থাকার কারণে বসে যায়, বছরে একটু একটু করে বসতে থাকে, ফাটলের সৃষ্টি হতে থাকে। তাই এই যে কয়েকটা পয়েন্ট বললাম, একটু অন্যরকম আলোচনা, কারণ বিল্ডিং শুরু করার আগে এই ক্যাটাগরিতে বহু লোক পড়ে যাবে। যারা এই ভিডিওটা দেখবে, অনেক লোক পড়বে এই ক্যাটাগরিতে, তাদের জন্য দি বেস্ট ভিডিও হতে পারে যদি আপনারা মন দিয়ে ব্যাপারটা বুঝেন। দেখা হবে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তবে একটা কথা বারবার বলছি, বাড়ি নির্মাণের বিষয়টা কিন্তু ছেলে খেলা বিষয় নয়। এই ছোট ছোট বিষয়গুলো আপনারা নজরআন্দাজ করে বেরিয়ে যান বলে পরে এই কারণে সারা জীবনের চোখের জল ফেলতে হয়। এখানটা ফেটে গেল, দেয়ালটা ফেটে বসে গেল, এই সেদিনে করেছিলাম, কেন হলো, এই কেনর উত্তরগুলো এইখানে লুকিয়ে থাকে। চলুন, আবার পরে দেখা হবে।